একদিকে কোনো ভালো আর্থিক সংস্থান নেই, তার উপর জমির আকাশ ছোঁয়া দাম। আর শিশি বরদা বললেন তাকে মন্দিরের পাশাপাশি জমি কিনতে। এ কেমন মস্করা শিশি বরদার, কেমন নিষ্ঠুরতা! শোভাযাত্রার সময় ভেঙে পড়ল ঠাকুরের জন্য তৈরি রথের চূড়া। উৎসব শেষ হতেই শুরু হলো এক উটকো ঝামেলা। গ্রামের দুজন লোক এসে বলল, আমাদের গরু খুঁজে দিন। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ঘটনাটা যাকে নিয়ে, তার নাম শ্রী জ্যোতিষচন্দ্র সেন। উত্তরবঙ্গ শিলিগুড়ি সৎসঙ্গ আশ্রমের একজন কর্মী তিনি। সেটা 1989 সালের মে মাস। পূজ্যপাদ শিশি বরদার চোখের চিকিৎসার পর পুরীর ঠাকুরবাড়িতে কিছুদিন বিশ্রামে ছিলেন। এই রকম অবস্থায় শ্রী জ্যোতিষচন্দ্র সেন এবং বাবুল দাশগুপ্তদা সেখানে যান। তারা দুজনেই শিলিগুড়ি সৎসঙ্গ আশ্রমের কর্মী। তাদের যাওয়ার উদ্দেশ্য দুটি। প্রথমত, শিলিগুড়ি সৎসঙ্গ মন্দিরের উন্নত প্রজাতির কলম করা ছোটো ছোটো আম গাছের প্রায় মাটিতে ঝুলে থাকা আমের ছবি দেখানো, কারণ ওই গাছগুলি তাঁরই আশীর্বাদে লাগানো হয়েছিল। দ্বিতীয়ত, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার অবস্থিত 10 দরগা সৎসঙ্গ কেন্দ্রের জমি কেনার আশীর্বাদ নেওয়া। শ্রী শ্রী বরদা দয়া করে সব কথা শুনলেন, ছবিগুলো দেখলেন এবং জমি কেনার আশীর্বাদ করলেন। অতঃপর কথা প্রসঙ্গে বললেন যে শিলিগুড়ি শ্রীমন্দিরের পাশেই সবাই বাড়ি কর, যেন একটা সৎসঙ্গ কলোনির মতো হয়। শিলিগুড়িতে ফিরে তাঁর এই পুত ইচ্ছার কথা শুনে সৎসঙ্গীদের মধ্যে শুরু হয় জমি কেনার তৎপরতা। অনেক গুরু ভাই যাদের আর্থিক অবস্থা ভালো, তারা অতি অল্প সময়ের মধ্যেই জমি কিনে ফেললেন। এতদিন চেষ্টা করেও জমি পাওয়া যাচ্ছিল না, কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করায় কেমন করে যেন জমিগুলো হয়ে যেতে লাগলো। এসপিআর দাদাদের মধ্যে শঙ্কর নন্দী, হরিপদ দে, নৃপেন সরকাররা জমি কিনলেন। কিন্তু যত জমি কেনা হচ্ছে, ব্যক্তিগতভাবে জ্যোতিষচরণদার মধ্যে বাড়ছে একটা গোপন অস্বস্তি। ভাবছেন যে আশীর্বাদটা হলো তার সামনে, শুনে সবাই জমি কিনছে, তিনি সাক্ষী হয়ে অনেকের দলিলে স্বাক্ষরও করছেন, কিন্তু তার নিজের কোনো জমি কেনা হচ্ছে না, আর হবেও না। কারণ জমি কেনার জন্য যে আর্থিক ক্ষমতা থাকা দরকার সেটা তার নেই। তাই ভেবে লাভই বাকি, মনের কথা মনে চেপে রাখেন কষ্টে। শিশি বরদার স্বপ্নের সৎসঙ্গ কলোনির বাসিন্দা হওয়া হয়তো জুটবে না তার ভাগ্যে। তবুও পরম দয়াল শিশি ঠাকুরের অমীয় বাণীতে একটু সান্ত্বনা খোঁজার চেষ্টা করেন। দয়ার প্রাপ্তিকে দাবি করতে যেও না, দয়ার পরিচর্যা করে যা পাও তা কিন্তু তোমার পক্ষে অমৃত তুল্য। তাই গুরুভাইদের সহযোগিতা করার সিদ্ধান্তই নিলেন তিনি। নিজের হোক বা না হোক, শিশি বরদার ইচ্ছা পূরণ হলেই ভালো। কিন্তু জ্ঞানী যোগী পিলে রহে সব মানা কি খানি। মনের চেতন স্তর সিদ্ধান্ত নিলেও অবচেতন স্তর থেকে মাঝে মাঝেই ভেসে উঠত যে অনেকেরই জমি হচ্ছে, ভবিষ্যতে বাড়িও হবে, কিন্তু তার নিজের কিছু হলো না। যাই হোক, এর প্রায় 6 মাস পরে দেওঘরে গেলে পরম পূজ্যপাদ শিশি বরদা আবার শিলিগুড়ি সৎসঙ্গ কলোনির কথা বলেন জ্যোতিষদাকে, এবং কতজন জমি কিনেছেন তার খোঁজ খবরও নেন। বিস্তারিত বলার পর শিশি বরদা জিজ্ঞেস করেন জ্যোতিষচরণদাকে তিনি নিজে সেখানে জমি কিনেছেন কিনা। এর উত্তরে জ্যোতিষদা কী বলবেন, মনের কষ্টে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকেন। শিশি বরদা বললেন, মন্দিরের পাশাপাশি দেখ। তখন জ্যোতিষদার অবস্থা হলো কাটা ঘায়ে নুনের ছিটার মতো। দেওঘর থেকে ফেরার পথে একই কথা ভাবছেন আর ভাবছেন, ভেবেই চলেছেন। একদিকে জমির আকাশ ছোঁয়া দাম, অন্যদিকে নেই উপযুক্ত পরিমাণ টাকার সংস্থান, তার উপর আবার মন্দিরের পাশাপাশি জমি। তার পক্ষে কী করে সম্ভব? শিশি বরদা কি তার সঙ্গে মস্করা করলেন? এ কেমন নিষ্ঠুরতা শিশি বরদার! দেওঘর থেকে শিলিগুড়ি মন্দিরে ফিরে এসে সন্ধ্যায় শুয়ে শুয়ে একই কথা ভাবছেন জ্যোতিষদা। তখন সুরেন্দ্রনাথ অধিকারীদা এলেন মন্দিরে সেই ঘরে। উনি বয়স্ক মানুষ, দাদুর বয়সী, শিশি ঠাকুরের সৎনামে দীক্ষিত নন। শিলিগুড়ি মন্দিরের গেটের সামনেই বাড়ি তার। জ্যোতিষদাকে বন্ধু বন্ধু বলে ডাকতেন, আর প্রতিদিন সন্ধ্যায় আসতেন তার সাথে গল্প করতে। সেদিন এসে গল্প শুরু করলেন, কয়েকদিনের জমানো গল্প। অনিচ্ছা সত্ত্বেও সম্পূর্ণ অন্যমনস্কভাবে জ্যোতিষদা শুনে চলেছেন দাদুর কথাবার্তা। হঠাৎ বললেন তিনি, বন্ধু, আমার বাড়িটা নেবে নাকি? বিক্রি করব, একবারে টাকা দিতে হবে না, মাসে মাসে দিলেই হবে। ভাবনা চিন্তায় ছেদ পড়ল জ্যোতিষদার। সময় যেন থেমে গেল। এ কী শুনছেন তিনি? এ কি স্বপ্ন? অতলস্পর্শী আবেগমথিত আনন্দে মন প্রাণ ভরে গেল। পরমপিতার দয়ায় এবং শিশি বরদার আশীর্বাদে জমি বাড়ি হয়ে গেল, একদম মন্দিরের সামনে। জ্যোতিষচরণদা আজও সেখানেই সপরিবারে বসবাস করছেন। সেই ঘটনার কথা মনে পড়লে তার মনে অনুরণিত হয় শিশি ঠাকুরের একটা কথা, ভগবানকে চাস যদি তুই কৃতি হোমের চর্যা নিয়ে, ভজন পথে জ্ঞান আলোকে ভগবানও আসেন এগিয়ে।
এই ঘটনার কিছুদিন পর খুবই অল্প সময়ের মধ্যে জ্যোতিষদার হাই স্কুলে স্থায়ী চাকুরি হয়। কিন্তু কতগুলো উল্লেখযোগ্য কারণে স্কুলটা জ্যোতিষদার একদম ভালো লাগে না। ফলে স্কুল পরিবর্তনের জন্য সম্ভাব্য সকল জায়গায় এবং অনেক পার্টি অফিস ইত্যাদি করেও কোনো ফল পাওয়া গেল না। অবশেষে ব্যর্থ হয়ে পরম পূজ্যপাদ শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করলেন তিনি। শুনে তিনি বললেন, পাশাপাশি দেখ। কি আশ্চর্য, কয়েক মাসের মধ্যেই পাশাপাশি একটা হাই স্কুলই হয়ে গেল পোস্টিং। নাম বণিজারহাট উচ্চ বিদ্যালয়। যে সৎসঙ্গ কেন্দ্রে আশীর্বাদ করেছিলেন পূজ্যপাদ শ্রী বড়দা, সেখানে প্রতি বছর উৎসবের দিন ঠিক করে দিয়েছেন বর্তমান আচার্যদেব। বলেছেন 10 দরগায় 10ই ভালো, তাই প্রতি বছর 10ই ডিসেম্বর ওখানে উৎসব হয়। সেই উপলক্ষে প্রতি বছরই ডেকোরেটরকে দিয়ে অস্থায়ী রথ বানানো হতো দুপুরে শোভাযাত্রার জন্য। যাত্রার সময় কিছু দাদা মায়েরা সামনে থেকে রথ টানে, আবার কেউ কেউ পিছন থেকে ঠেলে দেয়। এই টানাটানি ও ঠেলাঠেলি যারা করে তারা আবেগবশত কখনো কখনো বুঝতে পারে না যে রথের কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেবার রথের চূড়া উপরে আটকে গেছে কোনো কিছুর সাথে, গাছ বা তার কিছুর সাথে, কেউ লক্ষ্য করেনি। ওদিকে টানাটানি ও ঠেলাঠেলি চলছেই একইভাবে। ফলে ঘটল অঘটন, রথের চূড়া ভেঙে বাঁকা হয়ে গেল। এই ঘটনাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করা হলো। তিনি বললেন জ্যোতিষচরণ দাকে, আপনার যখন রথ এতই ভালো লাগে তো একটা লোহার রথ তৈরি করেন, চূড়াটা ফোল্ডিং করবেন, উৎসবের পর খুলে রাখবেন। এই অভিনব আশীর্বাদে প্রথমে আনন্দ পেলেন জ্যোতিষদা, কিন্তু সব রকম আপত্তি বিপত্তি এবং সমস্যা হলো বানাতে গিয়ে। কোনো গ্রিল মিস্ত্রি বানাতে চায় না, আবার কেউ কেউ বলে পোষাবে না, আবার কেউ বলে পাগল হয়েছেন নাকি। যাই হোক, 2-3 মাস জলপাইগুড়ি শিলিগুড়ির বড় ছোট সব গ্রিল ফ্যাক্টরি চষে থাকা হয়ে গেল জ্যোতিষদার। কোনো দোকানদারই অর্ডার নিলেন না। শেষের জন তো বলেই দিল, আপনার মাথাটা গেছে, বৃন্দাবনে যান, ওখানে দেখে শুনে বানিয়ে নিয়ে আসেন। প্রথমে রাগ হলো, পরে মনে মনে ভাবলেন যদি বৃন্দাবনে যেতেই হয় তো পূজনীয় আচার্যদেবকে জিজ্ঞাসা করেই যাবেন। যাই হোক, দেওঘরে তিনি এই বিষয়ে বলা শুরু করেছেন মাত্র, শুনেই আচার্যদেব হেসে বললেন সেই একই অদ্ভুত কথা, পাশাপাশি দেখেন। ফিরে এলেন জ্যোতিষদা দেওঘর থেকে। যে স্কুলে প্রতিদিন যান পড়াতে, তার মেন গেটের সামনে একটা ছোট্ট গ্রিলের দোকান ছিল। বহুদিন যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে, তালায় মরচে পড়েছে। যেহেতু পাশাপাশি বলেছেন আচার্যদেব, তাই সেখানেই গেলেন। কি আশ্চর্য, বলার সাথে সাথেই মালিক রাজি হয়ে গেল। পরের দিনই দোকান খুলে কাজ শুরু করে দিল। আর উত্তরবঙ্গের ইতিহাসে প্রথম তৈরি হলো শ্রী শ্রী ঠাকুরের জন্য লোহার রথ। সব জায়গায় খবর গেল। সেবার উৎসবের চেহারাই আলাদা রূপ নিল। রথ দেখা আর রথ টানার হিড়িক। 3 ঘন্টা পরে রথ ফিরে এলো কেন্দ্রে। কিন্তু তারপর এলো আরেক উটকো ঝামেলা। 2 দাদা এসে বললেন আমাদের গরু খুঁজে দেন। জ্যোতিষদা বললেন তার মানে? তারা বললেন আমরা গ্রামের মানুষ, রাস্তার পাশে গরু ছাগলগুলো বাঁধা থাকে, এত বড় শোভাযাত্রা লোকজন দেখে ওদের সাথে হাঁটতে হাঁটতে কোথায় পালিয়ে গেছে আমাদের গরু। অনেকেই দেখেছে, বিশ্বাস না হলে আপনার গুরু ভাই বোনদের জিজ্ঞাসা করেন। জ্যোতিষদা ঠাকুরের মানুষ, তাই রাগ না করে সমাধানের পথ ভাবতে লাগলেন। ঠাকুর সবসময় চান পাশাপাশি মানুষদের সুখে দুঃখে পাশে থাকার কথা। তাই এসে সাহায্য চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া কোনো সৎসঙ্গ কর্মীর উচিত নয়। কিন্তু কী যে ব্যবস্থা করবেন কিছুই বুঝতে পারছিলেন না জ্যোতিষদা। গরু তো কোনোদিন খুঁজেননি আগে জীবনে, তারপর অন্যের না দেখা গরু খুঁজতে হবে রাতের বেলায়। যাই হোক, তবু আর বেশি না ভেবে ওনাদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন জ্যোতিষদা। সব দিকেই লোক পাঠালেন, আর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে চলতে থাকলো নাম। অন্ধকার গ্রামের মেঠো রাস্তা, অন্ধকারে এক বৃদ্ধের সাথে সাক্ষাৎ হলো। দেখা যাচ্ছে না মুখ। সব শুনে অদ্ভুত কথা বললেন তিনি। বেশি ভাববেন না, বেশি দূরে যাবে না, পাশাপাশি দেখেন। বলদ গরু তো মানুষের সাথে হাঁটতে ভালোবাসে, হাঁটতে হাঁটতে দিক হারিয়ে ফেলেছে, পেয়ে যাবেন। সত্যি সত্যি অল্প কিছু সময়ের মধ্যেই ফাঁকা জায়গায় গাছের নিচে শোয়া অবস্থায় বলদ দুটোকে পাওয়া গেল। বলদের মালিকও খুশি মনে বলদ নিয়ে চলে গেল।